আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব ইংরেজিতে ভালো ফলাফল ও বেসিক উন্নয়নে গ্রামারের যে সমস্ত বিষয়ে অবশ্যই দক্ষতা ও জ্ঞান থাকা আবশ্যক। একজন শিক্ষার্থী আহ, সে যে ক্লাসে নিক না কেন, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের একজন শিক্ষার্থীকে আহ, পরীক্ষায় ভালো ফলাফল এবং আহ, ভবিষ্যতে তার ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য তার যে সমস্ত বিষয়গুলোতে অবশ্যই যথাযথ জ্ঞান থাকা আবশ্যক, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমাদের শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ অবগত নয়, অথবা তারা বিষয়টাকে খুবই ওভারলুক করে যান, যার ফলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমি একজন মাধ্যমিক লেভেলের একজন শিক্ষক এবং আমি প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টস পড়িয়ে থাকি, আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসগুলোর খুবই অভাব এবং তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যেন তেন ভাবে একটা রেজাল্ট করে প্রমোশন নেওয়া, এবং অধিকাংশ শিক্ষার্থী আবার টার্গেট থাকে হচ্ছে ভালো একটা রেজাল্ট করা। এবং ভালো রেজাল্টটা তারা করতে চায় কিভাবে? ভালো রেজাল্টটা তারা করতে চায় হচ্ছে সাজেশনস অথবা মানে কোনো দিক নির্দেশনা অথবা শিক্ষকের পরামর্শ মুখস্থ করা। এই টেন্ডেন্সিগুলো একজন স্টুডেন্টের মধ্যে ব্যাপকভাবে কাজ করে, যার ফলে একজন স্টুডেন্টের রেজাল্ট ঠিকই হয়, কিন্তু এই রেজাল্ট দিয়ে তার উচ্চশিক্ষা বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, অথবা ব্যক্তি জীবনে, ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে তার ইংরেজি তার মধ্যে একটা ভয়ের একটা বিশাল মানে অনুষঙ্গ হিসেবে কাজ করে, এবং ইংরেজিটাকে সে সত্যি ভয় পায়। এবং ইংরেজির যে স্কিলগুলো আছে, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, এগুলো তার মধ্যে ডেভেলপ করে না, যার ফলে ইংরেজিতে কথা বলতেও পারে না, ইংরেজিতে কিছু লিখতেও পারে না। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ে চান্স পায় না শুধুমাত্র ইংরেজিতে দক্ষতার অভাবে। এবং এই জিনিসগুলো সে শুধু না শিখেই পরবর্তী ক্লাসে মানে সে প্রমোশন পাচ্ছে এবং স্কুলগুলো প্রমোশন দিয়ে দিচ্ছে যেন তেন ভাবে এই লার্নিং আউটকামগুলো বা এই শিখন ফলগুলো তার অর্জন না হয়েও সে পরবর্তী ক্লাসে প্রমোশন পাচ্ছে, প্লাস তার শিক্ষা জীবনটা পরবর্তী দিকে হুমকির মধ্যে পড়ছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না। একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনার সাথে কথা বলি। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 থেকে 700 সিট খালি ছিল শুধুমাত্র ইংরেজিতে ফেল করার ফলে। এইটার কারণ কি আসলে? এর কারণ হচ্ছে একজন শিক্ষার্থী আচ্ছা, তারপরেও এখানে আরেকটা বিষয় দেখেন, প্রায় 1 লক্ষের উপরে স্টুডেন্টস যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটা রেজাল্টই তাদের এ প্লাস, সকল সাবজেক্ট মানে গোল্ডেন এ প্লাস বলে আমরা যেটা বলি, যদিও বোর্ডে কোনো গোল্ডেন এ প্লাস বলতে কিছু নাই, কিন্তু আমরা তো বলি যে সকল সাবজেক্টে এ প্লাস পেলে এ প্লাস। সো এরকম এ প্লাসদারি লক্ষাধিক শিক্ষার্থী থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ফেল করার ফলে শিক্ষার্থী ছাড়াই ভর্তি ক্লোজ করতে হয়েছে। এই যে একটা পরিস্থিতি, এটা তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বললাম, চাকরির ক্ষেত্রে এরকম লক্ষ লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজির ফলে চাকরি পাচ্ছে না। আবার ইংরেজিতে কমিউনিকেশনের অভাবে একজন শিক্ষার্থী ভালো আইটি নলেজ থাকার ফলেও কমিউনিকেশন স্কিল না থাকার ফলে একজন শিক্ষার্থী লক্ষ লক্ষ টাকা ইনকাম থেকে সে বঞ্চিত হচ্ছে, বিভিন্ন জনের কাছে যেতে হচ্ছে। সে ফ্রিল্যান্সিং জানে কিন্তু তার কমিউনিকেশন স্কিল ভালো নয়, যার ফলে আমাদের দেশ এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম, অন্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার তুলনা করা হয়েছে। বলা হচ্ছে যে আমাদের দেশের ইন্টারমিডিয়েটের একটি ছেলে অন্য দেশের ক্লাস 6 থেকে 7 পড়ুয়া ছেলে বা মেয়েদের মতো লার্নিং আউটকাম তৈরি হয় না। তাহলে এই যে গ্যাপগুলো অতীতে ছিল, এই গ্যাপগুলোর কারণ কি আসলে? স্পেসিফিক্যালি একজন সাবজেক্ট টিচার বা একজন বিষয় শিক্ষক যদি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন, তাহলে আমার মনে হয় ভালো হয়। আর সেই মানুষ থেকেই
আমি আমার শিক্ষার্থীদের সাথে এই বিষয়গুলো একটু কথা বলতে চাই, এবং আমি এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, যাতে করে পরবর্তী পর্যায়ে যারা এখন যে কোনো ক্লাসের একজন শিক্ষার্থী যাতে এই বিষয়গুলো ধাপে 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 সে শিখে সামনের ক্লাসে আসে। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা চলে যেতে চাই। এখন এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিরোনাম হচ্ছে ইংরেজিতে ভালো ফলাফল ও বেসিক উন্নয়নে গ্রামারের যে সমস্ত বিষয়ে অবশ্যই দক্ষতা ও জ্ঞান থাকা আবশ্যক। প্রথমেই যে বিষয়টা এখানে আসছে সেটা হচ্ছে টেন্স। এটার বাংলা আমরা জানি যে কাল। আচ্ছা, টেন্সকে বলা হয় যে মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা সোলস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংরেজি যেহেতু একটা ভাষা, এই ভাষাটাকে শেখার জন্য আমাদের টেন্সটা আমাদের জানতে হবে। যদিও এই টেন্সের মানে জানার আগে আরো কিছু বিষয় জানবো, এগুলো আমরা সামনে দেখবো। তো টেন্সটা জানার জন্য আমাদের যে যে বিষয়গুলো আসতে হবে সেটা আমরা দেখবো। কিন্তু একজন শিক্ষার্থী 9-10-এ পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে হাজার হাজার শিক্ষার্থী আছে যারা টেন্সের সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই। তার মানে টেন্স আমাদের ক্লাস 3 থেকেই পড়ানো হয় টেন্স, কিন্তু একজন শিক্ষার্থী এই যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে বা 9-10-এর শিক্ষার্থী আমার টেন্স পারে না, এর কারণটা কি আসলে? এর কারণ হচ্ছে একজন শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসার কথা সেই মডেল কোশ্চেন দিকে শুধু সেই প্রশ্নগুলোই পড়ে, প্রশ্নের বাইরে বা যেগুলো পরীক্ষায় আসে না এগুলো সে পড়ে না, বা তার দক্ষতা উন্নয়নের জন্য অথবা ভাষাগত ডেভেলপমেন্টের জন্য সে পড়ে না, বা তার জানতে হবে জানার জন্য সে পড়ে না, জাস্ট সে পরীক্ষায় পাশ করতে হবে এই জন্য সে পড়ে থাকে। সো টেন্সের উপর অবশ্যই একজন শিক্ষার্থীকে ফুল ধারণা নিয়েই তার সামনে আগাতে হবে। যদি আগায় তাহলে কি হবে? তাহলে তার ইংরেজির রেজাল্টও ভালো হবে, কনফিডেন্সও বৃদ্ধি পাবে, স্পোকেন ইংলিশে ভালো হবে, রাইটিং ইংলিশে ভালো হবে, রিডিং এও ইনশাল্লাহ ভালো হবে, কনফিডেন্স পাবে, সে শিখে শিখে জেনে ভালো রেজাল্ট করবে। পরবর্তী স্লাইডে আমরা দেখতে চাই মানে একজন শিক্ষার্থীর জন্য বা একজন শিক্ষার্থীর যে বিষয়টা অবশ্যই তার মানে জানতে হবে বা ইংরেজিতে ভালো ফলাফল এবং বেসিক উন্নয়নে গ্রামারের এই বিষয়টা লাইক পার্টস অফ স্পিচ, যেটাকে বলা হয় হচ্ছে ভাষার উপাদান। উপাদানকে আমি এভাবে বলতে পারি, যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা বিষয়ের বা যে কোনো একটা জিনিসের কিন্তু কিছু উপাদান থাকে, সেই উপাদানগুলো ছাড়া ওই জিনিসটা তৈরি হয় না। তেমনি পার্টস অফ স্পিচ ছাড়া একটি ভাষা বা ইংরেজি ভাষা বা যে কোনো ভাষাই আমরা শব্দের ইন্ডিভিজুয়াল পরিচয় ছাড়া আমরা সেই ভাষাটা শিখতে পারবো না। হোক সেটা রাইটিং, হোক সেটা রিডিং, হোক সেটা লিসেনিং, হোক সেটা স্পিকিং। তাহলে পার্টস অফ স্পিচটা কি? ইংরেজির ক্ষেত্রে পার্টস অফ স্পিচ হচ্ছে শব্দগুলো, যে সমস্ত শব্দগুলো থাকবে, অর্থাৎ একটা স্পিচ আমরা সেটা লিখি বা বলি বা পড়ি, সেটার যে সমস্ত শব্দগুলো থাকে ওই শব্দগুলোর ইন্ডিভিজুয়াল পরিচয় হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন একজন শিক্ষার্থী আমরা যখন ক্লাসে পড়াচ্ছি অথবা মানে কোনো একটা বিষয়ে তাকে পড়া ধরছি, বা যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে শব্দটা বললাম এই শব্দটি পার্টস অফ স্পিচের কোন প্রকারের পার্টস অফ স্পিচ বা এই শব্দটার পরিচয় বল, তখন সে আর এই শব্দটার পরিচয় বলতে পারছে না। যার ফলে সে মুখস্থই করছে, শুধু সে মুখস্থ করে রেজাল্টই করছে, শুধু সেই শব্দের পরিচয়টা সে না জেনেই প্রত্যেকটা ক্লাসে সে প্রমোশন পেয়ে যাচ্ছে। এই যে এবছর যে সমস্ত শিক্ষার্থীরা গ্রামারের বিষয়গুলোকে সঠিকভাবে না জেনে, না বুঝে, না পড়ে শুধুমাত্র মডেল কোশ্চেন মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করে পরবর্তী ক্লাসে প্রমোশন নিচ্ছে, ওই শিক্ষার্থীর আসলে সঠিক লার্নিং আউটকাম যেটা হচ্ছে আমরা বলে থাকি শিখন ফল, সেই শিখন ফলটা কিন্তু তার অর্জিত হয়নি। যার ফলে সে পরবর্তী ক্লাসে গিয়েও সে লিসেনিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, কোনো কিছুতেই তার আর মন বসছে না। সে ইংরেজি দেখলেই তার মানে মাথা নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে এই জিনিসগুলো, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা পরিচয় সে জানে না, শব্দগুলোর নাম জানে না, শব্দগুলোর পরিচয় জানে না, এবং এই পার্টস অফ স্পিচের বা প্রত্যেকটা শব্দের যে আলাদা আলাদা ফাংশন আছে, প্রত্যেকটা শব্দের আলাদা নাম আছে, প্রত্যেকটা শব্দের আলাদা পরিচয় আছে, এগুলো না জেনেই সে লিখতে চায়, পড়তে চায়, বুঝতে চায়, কিন্তু সে আর বুঝতে পারে না। যার ফলে ইংরেজিতে সে আর পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে সে আর ইন্টারেস্ট পায় না। যার ফলে সে এটা পড়ে না, মুখস্থ করতে চায়,
রেজাল্ট যদি কমন পড়ে তাহলে ভালো হয়, আর নয়তো ভালো হয় না। আর এখন তো স্কুলগুলোতে বা কলেজগুলোতে সাধারণত প্রমোশন পাওয়া কোনো ব্যাপারই না, বা খুবই নর্মালি তাদেরকে প্রমোশন দিয়ে দেওয়া হচ্ছে, সে কোন অর্জিত হোক বা না হোক। ব্যক্তিগতভাবে একজন শিক্ষার্থীকে তার এই বিষয়গুলোকে অবশ্যই জোর দিতে হবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে তার ধারণা রাখতে হবে। পরবর্তী পর্যায়ে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। একটি বাক্য যখন একজন শিক্ষার্থী লিখছে বা পড়ছে বা বলছে, সেই বাক্যটির সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এটা কিন্তু একজন শিক্ষার্থী জানছে, যার ফলে কি হচ্ছে, ওই শিক্ষার্থীর মধ্যে চরমভাবে একটা গ্যাপ থেকে যাচ্ছে। সে শুধু মুখস্থই করতেছে, এবং মুখস্থ করছে এমনকি সে শব্দটার উচ্চারণটাই জানছে না, সে আন্দাজে লিখছে, শব্দ প্রশ্ন থেকে উঠাই দিচ্ছে, লেখা আগে থেকে পিছনে, বা একটা প্যারাগ্রাফ লিখলে প্রথম বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল নাই, মাঝখানে কোথায় থেকে কি নিয়ে আসে, বানানের কোনো ঠিক নাই। কারণ হচ্ছে তার মধ্যে ইংরেজির প্রতি কোনো ইন্টারেস্ট জন্ম নেয় নাই, কারণ হচ্ছে সে বুঝে পড়ে এবং স্ট্রাকচারটা সে জানে, বাক্যের যে গঠনগুলো আছে, এবং বিভিন্ন ধরনের বাক্য আছে, লাইক অ্যাফার্মেটিভ বাক্য, নেগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, এক্সক্লেমেটরি বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলোর ফাংশন আছে আলাদা, কোথায় কি বলতে হবে, কোন বাক্যটা কিভাবে বলতে হবে, কোন বাক্যটা কিভাবে লিখতে হবে, কোন বাক্যটার স্ট্রাকচারটা কেমন হবে, ইন্টারোগেটিভ বাক্যটা আমরা কিভাবে লিখবো, নেগেটিভ বাক্যটা কিভাবে লিখবো, কোন টেন্সে হলে নেগেটিভ বাক্যটা কিভাবে লিখবো, এই জিনিসগুলো সম্পর্কে কোনো শিক্ষার্থীর, অধিকাংশ শিক্ষার্থীর আইডিয়া নাই। সুতরাং এই বিষয়গুলো না জেনে পরবর্তী ক্লাসে প্রমোশন নেওয়া হচ্ছে, যার ফলে ওই শিক্ষার্থীর চরম একটা গ্যাপ থেকে যাচ্ছে তার শিক্ষার প্রক্রিয়া। সুতরাং এই বিষয়টাও আমাদের খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী স্লাইডে আমি যে বিষয়টা দেখাতে চাই সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলস হচ্ছে এ এন দি, এই তিনটা বিষয়কে আর্টিকেল আমরা সাধারণত বলি। এটা ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি, কিন্তু আসলে আমরা যে ভুলটা করি সেটা হলো আর্টিকেলের এ কোথায় বসবে, এন কোথায় বসবে, দি কোথায় বসবে, এই জিনিসটা আমরা সাধারণত ভালোভাবে না পড়ে না বুঝে মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থ করার ফলে আমরা দেখা যাচ্ছে যে পরীক্ষায় আসলে আমরা এটা সঠিকভাবে ইউজ করতে পারি না, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম গ্যাপ থেকে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আর্টিকেল, এই অংশ থেকে 6 থেকে 12 পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে এই বিষয়গুলো থাকে, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মানে 4 থেকে 5 নাম্বারের মধ্যে 2 বা 3 নাম্বার এখান থেকে পরীক্ষায় আসে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই এই এ এন ডি প্রত্যেকটা পরীক্ষায় 1 নাম্বার প্রশ্নে ক্লোজ টেস্ট উইথ ক্লো অথবা উইদাউট ক্লো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আসে। সুতরাং এটাও আমাদের গুরুত্ব দিয়ে বুঝে বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ করলে চলবে না। আমি প্রত্যেকটা কথাই বলছি, এটা যে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আগাও, না বুঝে মুখস্থ করে পড়া মানে হচ্ছে নিজের পায়ে কোড়াল দেওয়া। রেজাল্ট হবে ঠিক তোমার, এই রেজাল্ট দিয়ে প্রিয় শিক্ষার্থী তুমি কিছু করতে পারবে না। প্রিয় অভিভাবক, আপনার সন্তান আসলে কিছুই করতে পারবে না। আপনি দেখবেন আপনার সন্তানটি ইন্টার পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় প্রথম হোঁচটটাকে সে খেয়ে যাবে, এবং আপনি তাকে নিয়ে চরম হতাশায় পড়ে যাবেন। সুতরাং আপনার শিক্ষার্থীর প্রতি আপনি খেয়াল করুন। আপনি স্কুল, আপনার বাচ্চার স্কুলে বা যেভাবেই হোক আপনার টিচার, সে কি আসলে মুখস্থ করাচ্ছে, সে কি মডেল কোশ্চেন পড়াচ্ছে, নাকি সে বুঝিয়ে টপিক গুলো পড়াচ্ছে, বোঝাচ্ছে, সে বোঝার প্রতি কতটুকু মানে মনোনিবেশ করছে, তার শিখন ঘাটতিটা কতটুকু ফিল আপ হচ্ছে, আপনি এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে প্রিয় অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের পরবর্তী স্লাইডে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে একটি বাক্যের লেখার ক্ষেত্রে মশলা স্বরূপ, অর্থাৎ তরকারিতে যেমন মশলা ছাড়া মানে তরকারি রান্না স্বাদ হবে না, রান্না হবে, তরকারি হবে, কিন্তু তরকারিটা স্বাদ হবে না, তেমনি এই প্রিপোজিশন গুলো ছাড়া একটি বাক্য সঠিকভাবে লেখা হবে না। এবং এই প্রিপোজিশন গুলো ব্যবহার আলাদা আলাদা আছে, এবং প্রত্যেকটা রুলস আছে, কোথায় ইন ব্যবহার করব, কোথায় অন ব্যবহার করব, কোথায় এট ব্যবহার করব, কোথায় আন্ডার ব্যবহার করব, কোথায় ওভার ব্যবহার করব, কোথায় বিটুইন ব্যবহার করব, কোথায় বিহাইন্ড ব্যবহার করব, কোথায় অ্যাবভ ব্যবহার করব, কোথায় টু ব্যবহার করব, কোথায় ফর ব্যবহার করব। each and every single preposition has individual rules,
So, আমরা যখন রুলস গুলো জানি না, রুলস না জেনে যখন মুখস্থ করার চেষ্টা করি, তখনই কমন পড়লে ভালো পরীক্ষা লিখে আসতে পারি, কিন্তু কমন না পড়লে আমরা আর লিখতে পারি না। আমার আরেকটা কথা থাকবে, আমাদের পড়াশোনার মূল টার্গেট থাকবে রেজাল্ট নয়, ভালো রেজাল্ট নয়। ভালো ফলাফল অবশ্যই দরকার আছে, ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার জন্য ভালো ফলাফল দরকার আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ফলাফলটা ভালো হবে যদি একজন শিক্ষার্থী ভালোভাবে বুঝে পড়ে সে নিজ থেকে লিখতে পারে। কিন্তু গাইড মুখস্থ করে, শীট মুখস্থ করে, সাজেশন দিয়ে, কমন পড়ে যখন একজন শিক্ষার্থী তার টেন্ডেন্সিটা এমন হয়ে যাবে, তাহলে সে আর প্রকৃত একজন স্টুডেন্ট হতে পারবে না। আসলে আমার আজকের এই কথাগুলো হচ্ছে তাদের জন্যই, যারা একজন প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থী শিখে তার শিখন ফলগুলো নিয়ে শিখন ঘাটতিটা ফিল আপ করে যখন সে সামনে আগাবে, তখনই একজন শিক্ষার্থী সফল শিক্ষার্থী হিসেবে সে বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি, এবং তাদের জন্য আমার কার্যক্রম। আমাদের পরবর্তী স্লাইডে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা হচ্ছে বাংলায় যদি বলি বিষয় ক্রিয়া সমন্বয়, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব। এটা ভার্বটা কি হবে, কি রকম হবে, ভার্বটার সাথে এস হবে না ইএস হবে, ভার্বের সাথে আইএনজি হবে নাকি ইডি যুগ হবে, ভার্ব কি সিঙ্গেল বসবে, বেস ফর্ম বসবে না কি বসবে, এই জিনিসগুলো সাবজেক্টের উপর নির্ভরশীল। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন হলে এক ধরনের মানে ভার্ব হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়ে প্লুরাল হয় আরেক ধরনের হবে। তো এই যে সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্ক স্থাপন করে আমাদের বাক্যগুলো লিখতে হয়, বুঝতে হয়। সো কেউ যদি সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্টটা ভালো করে না জানে, তাহলে সে ভার্বগুলো সঠিকভাবে লিখতে পারবে না। আর ভার্ব যদি সঠিকভাবে লিখতে না পারে, তাহলে তার বাক্যটাই হবে না। ভেরি সিম্পল। তার মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরও একজন শিক্ষার্থী যদি দক্ষ এবং তার ভালো একজন শিক্ষার্থী হতে চায়, গ্রামারের এই বিষয়টার উপরও তার খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে এগোতে হবে। পরবর্তী বিষয় হচ্ছে মডালস। মডালস এগুলো হচ্ছে মডাল ভার্ব। আমরা বলে থাকি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডিয়ার। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আমরা বলে থাকি। যদি অক্সিলারি ভার্বের 4টা প্রকার আছে, তার প্রকারের মধ্যে এটা একটা। এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে প্রিন্সিপাল ভার্ব থাকবে। তাহলে এই সমস্ত ভার্বগুলো ব্যবহার করব কোথায়, কেন ব্যবহার করব, এগুলো অর্থ কি হবে, এবং এটার পরবর্তী ভার্বটার ফর্মটা কি হবে, রূপটা কি হবে, এই বিষয়গুলো আমাদের জানা না থাকার ফলে আমরা এই ভার্বগুলো সম্পর্কে ধারণা রাখি না, প্লাস আমরা এগুলো ব্যবহার করতেও পারি না। স্পোকেন ইংলিশেও পারি না, রাইটিং ইংলিশেও পারি না, লিসেনিং এও বুঝতে পারি না, তারপর হচ্ছে আমাদের রাইটিং এ তো আমরা পারি না। সুতরাং এই বিষয়টার উপরও আমাদের যথাযথ জ্ঞান রাখতে হবে। পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ সরাসরি কথা বলা এবং পরোক্ষভাবে কোনো বক্তৃতা। অর্থাৎ একজন শিক্ষার্থী তার ভাষার নৈপুণ্যতা বোঝা যাবে যখন সে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ গুলো সম্পর্কে যথাযথ জ্ঞান তার থাকবে। সো এটাও এই বিষয়টা কখন জানবে, যখন সে একজন শিক্ষার্থী ভালো টেন্স বুঝবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝবে, পার্টিসিপেল স্পিচটা ভালো করে বুঝবে, মডাল অক্সিলারি ভার্বগুলো খুব ভালোভাবে বুঝবে, তখন সে এই বিষয়গুলোর উপর তার একটা দক্ষতা আসবে। পরবর্তীতে আমরা যে স্লাইডটা দেখতে চাই সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্টটা কি সকর্ম নাকি অকর্ম, অর্থাৎ ক্রিয়া, কর্মী ও পদাতিক রূপ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য এবং সঠিক ব্যবহারের কৌশল জানতে হবে। অর্থাৎ সাবজেক্টটা অ্যাক্টিভ হলে ভার্বটা কেমন হবে, সাবজেক্টটা প্যাসিভ হলে ভার্বটা কেমন হবে, এবং কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কিভাবে প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব। এবং এটা কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের 6 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট আছে। ওই চেঞ্জিং সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট, আগে যেটা বললাম নারেশন এবং ভয়েস, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। পরবর্তী ধাপে আমরা যাই, পাংচুয়েশন। পাংচুয়েশন জানা না থাকলে একজন শিক্ষার্থীর যে ভাষাটা সে লিখবে এটা আসলে লেজেগোবরে হয়ে যাবে। কেমন, একজন শিক্ষার্থী যদি বলে, বা এক জায়গায় একটা লেখা ছিল না এরকম, সবাই জানি আমরা, যদি আমার বলার অপেক্ষা রাখে না তারপরে একটু বলি। এক জায়গায় লেখা আছে এখানে মানে পেশাব করবেন না, করলে 500 টাকা জরিমানা। তো এখানে কোনো ধরনের পাংচুয়েশন মার্ক দেওয়া ছিল না। তো সেই যিনি পাঠক
তিনি পড়েছেন যে এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা। এইটা পরে তিনি পেশাব করেছেন, তারপরে যা হওয়ার হয়েছে, জরিমানা হয়েছে। তো পাংচুয়েশন মার্ক হচ্ছে মানে এমনই একটা টপিক, যে টপিকটা আসলে একজন শিক্ষার্থীকে বা একজন রাইটারকে বা একজন রিডারকে সঠিকভাবে টেক্সটটা পড়তে সহযোগিতা করে, লিখতেও সহযোগিতা করে। এবং কোন শিক্ষার্থী, সাপোজ কেউ বলল তুমি কি এখানে আসবে, উইল ইউ কাম হিয়ার, এই বাক্যটা বলার পরে যদি কোনো শিক্ষার্থী ইন্টারোগেটিভ চিহ্ন না দিয়ে ফুল স্টপ দেয়, তাহলে কি বাক্যটা হলো? হবে। এক্সক্লেমেশন, যেখানে হোয়াট এ বিউটিফুল বার্ড অথবা হোয়াট এ বিউটিফুল সিনারি, এই বাক্যটা বলার পরে যদি কোনো শিক্ষার্থী প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেয়, তাহলে কি বাক্যটা হবে? অ্যাপোস্ট্রফি মার্কস, কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন, এই বিষয়গুলো যথাযথভাবে কোথায় বসাতে হবে, কেন বসাতে হবে, কিভাবে বসাতে হবে, কার পরে বসাবে, ইনভার্টেড কমাটা কোথায় দিবে, এই প্রত্যেকটা বিষয় একজন শিক্ষার্থী না জানা থাকলে তার রাইটিং এও সে ধরা খাবে এবং রেজাল্ট ভালো হবে। মুখস্থ করে আগানো যাবে না। সর্বশেষ পর্যায়ে আমরা মনে হয় চলে আসছি আমাদের, আর হ্যাঁ, আমাদের এই বিষয়টা প্রনাউন্স। প্রনাউন্স যেমন হি, শি, ইট, দে, উই,